নমস্কার। আজকের আলোচনা সেটা হচ্ছে একদম বিশুদ্ধ জ্যোতিষ নিয়ে আলোচনা করব। এই আলোচনা আপনারা শুনুন, তাহলেই বিষয়ের টপিকটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একটি জন্মছকে রাহু কেতুকে যদি আমরা ধরি তাহলে 9টি গ্রহ আমরা দেখতে পাই। এই 9টি গ্রহ থেকে এবং 12টি ভাব এবং 12টি রাশি থেকে যা কিছু আমাদের কার্যকলাপ বা জ্যোতিষের যা কিছু ক্রিয়াকর্ম এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ। কিন্তু বিষয়টা কিন্তু এতটুকু ছোটও নয়। আজকে আমি আলোচনার প্রসঙ্গে যেমন বলতে চাই যে যদি আমরা রবিকে ধরি তাহলে রবি আমাদের আত্মার কারক হিসেবে আমরা দেখি। এই রবিকে কেন্দ্র করে কয়েকটি যোগ তৈরি হয়, ঠিক তেমনি চন্দ্রকে কেন্দ্র করেও কয়েকটি যোগ তৈরি হয়। এছাড়া পঞ্চমহাপুরুষ যোগ তৈরি হয়, যেটা থেকে আমরা 5টি মহৎ গুণাবলীর মানব সম্বন্ধে আমরা জানতে পারি। কিন্তু আপাত দৃষ্টিতে এটা এইভাবে বললেও বিষয়টি কিন্তু আদতে তা নয়। যখন এই পঞ্চমহাপুরুষ যোগ নিয়ে কথা বলবো তখন আপনারা বিষয়টি আরও ভালো করে বুঝতে পারবেন। নবাংশ যোগ, এর পাশাপাশি হচ্ছে রাজযোগ। এই রাজযোগটা হচ্ছে একটি জন্মছকে সে জাতক জাতিকাকে কিছু শক্তি প্রদান করে থাকে, পাওয়ার হাউস তৈরি করে, যা জাতককে অনেকটা ভালোর দিকে বা শুভত্বের দিকে তাকে এগিয়ে নিয়ে যায়। এরপরে হচ্ছে রাজ সম্বন্ধ যোগ। এই রাজ সম্বন্ধ যোগ যাদের জন্মছকে থাকে তারা অনেকটা রাজা না হলেও রাজার সমতুল্য ক্ষমতা, অর্থ, প্রভাব, প্রতিপত্তি, মান, সম্মান এগুলো তারা কিন্তু লাভ করে থাকেন। এরপরে হচ্ছে ধনযোগ এবং তারপরে রয়েছে দরিদ্র যোগ। আমরা যখন একটি জন্মছক দেখব তখন কিন্তু আমাদের প্রথমেই এই বিষয়গুলোর উপরে দৃষ্টিপাত করতে হবে। জন্মছকে গ্রহের সন্নিবেশ অনুযায়ী কি কি যোগ তৈরি হচ্ছে সেগুলো কতখানি জাতকের ফেভারে যাবে, কতখানি ফেভারে যাবে না। তাই 12টি রাশি বা ভাব বা তাদের কার্যকলাপ বিচার করবার থেকেও আমি বলবো গুরুত্বপূর্ণ হচ্ছে এই বিষয়ের প্রতি নজর দেওয়া। এটা আমার একমাত্র আমার ব্যক্তিগত আমার মতামত আপনাদের কাছে এটা আমি বলছি, আমার যেটা মত আর কি। আমার মত বলে তো কিছু হয় না, আমি এই বিষয়টার উপরে বেশি গুরুত্ব দিয়ে থাকি, এই কথাটাই বলতে চাইছি। দেখুন, রবিকে কেন্দ্র করে কি কি যোগ হতে পারে এগুলো আপনারা সবাই জানেন। তাই কি করে যোগ তৈরি হচ্ছে সেটা নিয়ে আমি আলোচনা করব না, কিন্তু রবিকে কেন্দ্র করে যে সমস্ত যোগ তৈরি হতে পারে তার কি ধরনের রেজাল্ট
সেই জাতক জাতিকা পেতে পারে, সেটা নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। যেমন ধরুন, রবিকে কেন্দ্র করে কি কি যোগ হতে পারে। আপনারা সবাই জানেন যেটা বেশি যোগ, ইংরেজিতে যাকে স্পেলিং করলে VESI বা অনেকে BESI, এক একজন লেখক বা এক একজন রাইটার বিভিন্নভাবে তার উচ্চারণ অনুযায়ী ইংরেজিতে স্পেলিং করে থাকেন। তার সঙ্গে সঙ্গে ভসি যোগ বা বাসি যোগ, ইংরেজিতে VOSI। এরপরে আসছে উভচর যোগ এবং বুধাদিত্য যোগ। এই যে যোগগুলো বললাম, এই চারটি যোগ রবি গ্রহকে কেন্দ্র করে তৈরি হয়। এবার যদি আমরা বেশি যোগের দিকে দৃষ্টিপাত করি, তাহলে কি ধরনের রেজাল্ট হতে পারে? না, যে সমস্ত জাতক জাতিকাদের জন্মছকে বেশি যোগ থাকে তাদের কি হয়, তাদের মধ্যে একটা ব্যালেন্সড সমাজে বা পারিপার্শ্বিক পরিবেশে, সেটা কর্মক্ষেত্র হতে পারে, সামাজিক ক্ষেত্র হতে পারে, পরিবার হতে পারে, সব জায়গাতে সেই জাতক একটা ব্যালেন্স করে চলার প্রবণতা বা মানসিকতা রাখে এবং তারা সবসময় সত্য পথ মেনে চলে, সত্য কথা বলে, মিথ্যার আশ্রয় তারা খুব কম নেয় এবং খুব সংগ্রাম করতে পারে। যে কোনো কাজের প্রতি তাদের একটা ডেডিকেশন থাকে এবং তারা সংগ্রামী হয়। কুড়েমি তাদের মধ্যে কম দেখা যায়। তাদের সুখ, কমফোর্টেবল, একটু ভালো সব কিছু তারা জীবনে ভোগ করবার মতো পরিবেশ তাদের তৈরি হয় এবং কিছু সম্পদের অধিকারী তারা হয়ে থাকেন। এরপরে আমরা আলোচনা করব ভসি যোগ বা বাসি যোগ। এই যোগ থাকলে কি হয়, সেই জাতক কিন্তু এক কথায় বলা যেতে পারে স্কিল্ড, অর্থাৎ দক্ষতা তার মধ্যে থাকে। তিনি যে কাজই করুন না কেন তার মধ্যে কিন্তু একটা দক্ষ ভাব থাকে, চ্যারিটেবল মানসিকতা তার মধ্যে থাকে, দান ধ্যান করবার প্রবণতা, সমাজ সেবা করবার প্রবণতা, প্রতিবেশী কেউ বিপদে পড়লে তার কাছে গিয়ে অযাচিতভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, এই ধরনের মানসিকতা কিন্তু এই ধরনের জাতক জাতিকাদের মধ্যে থাকে। সমাজে তারা ফেমাস হন, শিক্ষিত হন এবং তাদের মধ্যে একটা বলিষ্ঠ ভাব, স্ট্রংনেস ভাব তাদের মধ্যে থাকে। তারা কিন্তু এক কথায় দুর্বল মানসিকতার ব্যক্তি হন না। তাহলে এই যোগগুলো কেন আলোচনা করলাম? কেন রবি, আপনারা সবাই রবিকে ধরেন, রবিকে নিয়ে বিভিন্ন রকমের বিচার করেন। তাহলে রবিকে বিচার করতে গেলে কিন্তু এই যোগগুলোকে আপনাকে জানতে হবে, তবেই রবি গ্রহ সম্বন্ধে মোটামুটি একটা বিচারের দিকে আপনি এগিয়ে যেতে পারবেন। তাই এই আলোচনা, না হলে এই আলোচনার কিন্তু প্রয়োজন ছিল না এবং শাস্ত্রেও কিন্তু এই বিষয়ের উপরে যথেষ্ট গুরুত্ব আরোপ করেছেন। এরপরে আমরা যদি উভচর যোগের দিকে চাই, তাহলে যে সমস্ত জাতক জাতিকার জন্মছকে উভচর যোগ রয়েছে, এক কথায় তাদের লাইফটা কমফোর্টেবল, অর্থাৎ সব দিক থেকে তারা সুখ স্বাচ্ছন্দ্য তারা কিন্তু ভোগ করতে পারেন। অনেকটা লাইক অ্যাজ এ ইকুয়াল টু কিং, রাজা সমতুল্য। যেহেতু বর্তমান রাষ্ট্র বা সমাজ ব্যবস্থায় রাজা বলে কিছু নেই, তাই রাজা যে ধরনের সুখ স্বাচ্ছন্দ্য, অর্থ সম্পদের মালিকানার অধিকারী হতেন, এই ধরনের জাতক জাতিকা পারিপার্শ্বিক অন্যান্য গ্রহের অবস্থার পরিপ্রেক্ষিতে তাদের কিন্তু মোটামুটি তারা যে অর্থ সম্পদের এবং প্রভাব প্রতিপত্তির মালিকানা হবেন, এটা কিন্তু এই যোগ থাকলে কিন্তু নিঃসন্দেহে সেটা আশা করা যায়। এরপরে রয়েছে
বুধাদিত্য যোগ, অবশ্যই রবিকে কেন্দ্র করে এই যোগ তৈরি হয়। আপনারা জানেন যে বুধাদিত্য এমন একটা যোগ, এই যোগ যে সমস্ত জাতকের জন্মছকে থাকে, অর্থাৎ রবি এবং বুধ যদি অগ্নি রাশিতে অবস্থান করে, তবেই কিন্তু এই রবি এবং বুধের মোটামুটি 90 থেকে 100% শুভ ফল তারা কিন্তু লাভ করতে পারেন। এই সম্ভাবনা কিন্তু তাদের মধ্যে রয়েছে। এছাড়া মিথুন এবং কন্যা রাশিতেও কিন্তু এই রবি বুধ একসঙ্গে থাকলে যে বুধাদিত্য যোগ তৈরি হয়, তারও ফল তারা আশা করে লাভ করেন। বাকি তাহলে এখানে 3টি অগ্নিরাশি এবং 2টো রাশি, মোট 5টি রাশিতেই বুধাদিত্য যোগের ফলাফল মোটামুটি 60 থেকে 100% পাওয়ার সম্ভাবনা থাকে। বাকি রাশিগুলোতে কিন্তু আশা না করাই ভালো। খুব ভালো গ্রহ সংযোগ থাকলে পরে 20 থেকে 30% ভালো ফল তারা কিন্তু পেতে পারেন। তাহলে এই ধরনের জাতক জাতিকাদের যে গুণটা সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়, তারা এক কথা বলা হচ্ছে সর্বগঠে কাঠালি কলা, মানে সমস্ত বিদ্যায় তারা কিন্তু পারদর্শী হয়ে থাকেন। সমস্ত ব্যাপারে তাদের কিন্তু কম বেশি জ্ঞান তাদের মধ্যে থাকে এবং তারা যথেষ্ট পরিমাণে এক্সপার্ট হয়ে থাকেন বিভিন্ন কাজের মধ্যে। তাহলে বুধাদিত্য যোগ রবিকে দিয়ে এই যোগটা তৈরি হয়। তাই 4টি যে যোগের কথা বললাম, প্রত্যেকটি যোগই ভীষণ গুরুত্বপূর্ণ। তার মধ্যে বুধাদিত্য যোগ কিন্তু এই 4টির মধ্যে এটি হচ্ছে অন্যতম সেরা একটি যোগ। এখানে আরেকটি কথা আপনাদেরকে বলে দেওয়া ভালো, বুধ এবং রবি একত্রে থাকলেই যেমন হয় না, সেই বুধ যদি রবির এত কাছাকাছি চলে গেল যে তাকে আমরা অনেক সময় কম্বাস্ট বলি, 5 ডিগ্রির মধ্যে থাকলে তাকে কম্বাস্ট বলা হয়, অর্থাৎ দগ্ধ বুধ, তাহলেও কিন্তু বুধ থেকে খুব একটা ভালো ফল পাওয়ার কথা নয়। এই বুধাদিত্য যোগ যদি কারো জন্মছকে D10 চার্টে তৈরি হয়ে যায় এবং যে যে ক্ষেত্রগুলোর কথা বললাম সেই ধরনের পরিবেশ যদি তৈরি হয়, তাহলে সেই জাতক জাতিকার কিন্তু কেরিয়ার বা কাজের ক্ষেত্রে তাদের যথেষ্ট রকমের সুনাম অর্জন করে থাকে এবং খুব অল্প বয়সেই তারা কিন্তু ভালো কর্ম বা পেশায় কিন্তু তারা প্রতিষ্ঠা লাভ করবার মতো পরিবেশ তারা কিন্তু তৈরি করে ফেলে। এবার যদি আমরা চন্দ্রকে খেয়াল করি, তাহলে 9টি গ্রহের মধ্যে রবিকে নিয়ে আলোচনা করলাম। এবার চন্দ্রকে নিয়ে আলোচনা করি। চন্দ্রকে নিয়ে যখন আমরা দেখব, তখন আমাদেরকে দেখতে হবে চন্দ্রকে নিয়ে মোটামুটি 6টি যোগ তৈরি হতে পারে। খুব গুরুত্বপূর্ণ আলোচনা, আপনারা মন দিয়ে শুনুন। আশা করি আপনাদের অনেক এগুলো কাজে লাগবে। দেখুন, চন্দ্রকে নিয়ে যে সমস্ত যোগ তৈরি হতে পারে তার মধ্যে 6-7টি খুব গুরুত্বপূর্ণ। সুনফা, আনফা, ধূর্ধুরা, এগুলোর নাম আপনারা সবাই জানেন, আমি জানি। কেমদ্রুম, চন্দ্রমঙ্গল এবং আধি যোগ। এবার একটু যোগগুলো ধরে ধরে আলোচনা করে দিই, তাহলে চন্দ্রর বিচার করতে আপনাদের সুবিধা হবে। দেখুন, সুনফা যোগ যদি কারো জন্মছকে আপনারা দেখতে পান, তাহলে দেখবেন সেই লোকটি লাইক অ্যাজ এ ইকুয়াল টু কিং, অনেকটা রাজ ও সমতুল্য তারা থাকে। খুব বুদ্ধি তারা রাখেন, সম্পদ নামে তারা কিন্তু অনেকটা ফেমাস হন এবং তারা কিন্তু নিজে নিজে যথেষ্ট অর্থ সম্পদ রোজগার করবার কিন্তু তাদের মধ্যে ক্ষমতা থাকে। ফলগুলো কেন বললাম, বলছি আপনাদের সঙ্গে। যোগ সম্বন্ধে আপনারা
বিভিন্ন আলোচনা, বিভিন্ন বই আপনারা পাবেন, কিন্তু যোগের এই যে ফল, কোন গ্রহ থেকে কি কি যোগ হতে পারে এবং তাদের কি কি ফল, এই রেজাল্টটা কিন্তু আপনারা খুব কম জায়গায় পাবেন আমি জানি। এরপরে যদি আমরা আলোচনা করি আরেকটি যোগ, সেটা হচ্ছে আনফা যোগ। এই আনফা যোগ থাকলে পরে সেই জাতক দেখতে শুনতে খুব হ্যান্ডসাম হয়, রাজাদের মতো তার প্রভাব প্রতিপত্তি থাকে, রোগ ব্যাধি খুব কম হয়, না হয় হলেই চলে, চরিত্র তাদের কালো দাগ লাগে না চরিত্রে, তাদের ক্যারেক্টারটা এবং তাদের সমাজে কিন্তু একটা ভালো রেপুটেশন থাকে। আপনি যার যোগে, যার জন্মছকে আনফা যোগ থাকে, তাদের কি হয় জানেন তো, সমাজে আপনি বা কারো সম্বন্ধে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলুন তো ওই ছেলেটি কেমন, দেখবেন সবাই তার যতই দোষ থাকে না সাধারণত, দেখবেন নিঃসন্দেহে বলে দেবে না 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 ছেলেটি নিঃসন্দেহে ভালো। এই যে রেপুটেশনটা, এটা কিন্তু সমাজ থেকে তারা গেইন করে এবং খুব স্বাচ্ছন্দ্যের মধ্যে তারা কিন্তু জীবনযাপন কাটাতে পারে। তাহলে সুনফা এবং আনফা, এই যে চন্দ্রের দিয়ে দুটি যে যোগ, তাদের রেজাল্টে কিন্তু আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এরপর পরপর বাকি আরও 4-5টি যোগ আমি আলোচনা করছি। ধূরা যোগ। এই ধূরা যোগ থাকলে কি হয়, যে জাতকের জন্মছকে এটা থাকে, দেখবেন সেই জাতক খুবই হাসি খুশি হন, গাড়ি তারা কিন্তু খুব অল্প বয়সে কিনে ফেলেন, যথেষ্ট সম্পদের মালিক হন এবং যে ডিপার্টমেন্টেই কাজ করুক না কেন, যে দপ্তরেই কাজ করুন না কেন, তিনি কিন্তু খুব ভালো একজন কর্মচারী হতে পারেন। অর্থাৎ কাজের ক্ষেত্রে তার কিন্তু যথেষ্ট দক্ষতা থাকবে, শুধু তাই নয়, সুনামও তার কিন্তু থাকবে। আমি বলবো এটাকে একটু লিখে রাখুন, আপনারা নোট করে রাখুন, ডাবল স্টার দিয়ে রাখতে পারেন। সেটা হচ্ছে এই যে যোগটার কথা বললাম, কেমোজুম যোগ, এটা কিন্তু একটা আনলাকি যোগ। যার জন্মছকে এটা থাকে, অর্থের অভাব, দারিদ্রতা কিন্তু তাদের পিছু ছাড়ে না, বিভিন্ন রকমের সমস্যা জীবনে তাদের কিন্তু থাকবে এবং কোনো ব্যাপারেই স্যাটিসফ্যাকশন তাদের মধ্যে থাকবে না, পড়াশোনায় রেজাল্ট ভালো হবে না, ভালো কাজ করতে পারবে না, কাজের ক্ষেত্রে তাকে কিন্তু যথেষ্ট পরিশ্রম করতে হবে, কোনো কিছুতেই তিনি কিন্তু জীবনে স্যাটিসফ্যাকশন বলতে যা বোঝায় সেটা কিন্তু থাকবে না। তা দেখবেন আজকে একজন অ্যাস্ট্রোলজারের কাছে এলেন, একগাদা পয়সা খরচা করে তার কাছ থেকে জ্যোতিষ পরামর্শ নিলেন, রত্ন ধারণ করলেন, দুদিন পর আবার আরেকজনের কাছে ছুটলেন, তার সঙ্গেও আবার কিছু এরকম করলেন। এভাবে কিন্তু তিনি দেখা যাবে সারা জীবনে মানে এক কথায় ফার্স্ট্রেটেড হয়ে থাকবেন এবং সবাইকে সামনাসামনি হোক বা পরোক্ষে হোক গালমন্দ তিনি কিন্তু করবেন। তাহলে এই ধরনের ডিসস্যাটিসফ্যাকশন তাদের মধ্যে কিন্তু থাকবে। এবার বলছি চন্দ্র মঙ্গল যোগ, অর্থাৎ চন্দ্রের সঙ্গে মঙ্গল একত্রিত হয়ে, একত্রিত বলতে একই ঘরে অথবা একদম অপোজিট 180 ডিগ্রিতে থেকেও কিন্তু সম্বন্ধ করতে পারে। এই ক্ষেত্রে একটা কিন্তু খুব ভালো বিষয় আমি বলে দিই, সেটা হচ্ছে যাদের জন্মছকে, এটাও আপনারা কিন্তু লিখে নিতে পারেন, যাদের জন্মছকে এই চন্দ্র মঙ্গল একসঙ্গে রয়েছে, দেখবেন 32 কি 33 বছর বয়সে তাদের জীবনে কোনো না কোনো একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট ঘটবে, যে ইভেন্টটা তার জীবনে একটা স্মরণীয়
হয়ে থাকতে পারে, সেটা কাজের ক্ষেত্রে হতে পারে, সেটা বিবাহের ক্ষেত্রে হতে পারে, সেটা সন্তানের ক্ষেত্রে হতে পারে। নতুন সন্তান জন্ম হলো, তিনি হয়তো ওই সময় বিয়ে করলেন, তিনি হয়তো ওই সময় বিদেশ যাত্রা করলেন, তিনি হয়তো ওই সময় একটা ভালো কর্ম সুযোগ পেলেন বা প্রমোশন পেলেন। তো এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে। তাই চন্দ্রমঙ্গল যোগটা কিন্তু আমার কাছে খুব একটা খারাপ না, যথেষ্ট ভালো যোগ বলবো। বাস্তবিক পক্ষে যে সফলতা বলা যায়, সেই সফলতা কিন্তু সেই জাতক জাতিকা কিন্তু লাভ করতে পারে। এবং মা বা অন্যান্য মহিলাদের থেকে ভালো বা খারাপ বিভিন্ন রকমের রেজাল্ট তার কিন্তু আসার সম্ভাবনা থাকে। এরপরে আসছি আধি যোগ। দেখুন, এই যোগটা যে জাতক জাতিকার জন্মছকে থাকবে, আপনি দেখবেন সে লাইক এজ এ মিনিস্টার অর কিং, বা সমাজের কেউটা কোনো ডিপার্টমেন্টে কাজ করলে তিনি দেখবেন সেই ডিপার্টমেন্টে তিনি বস হয়ে বসে আছেন। তো এই ধরনের সুযোগ সুবিধা কিন্তু তিনি পেয়ে থাকবেন। এবং শুধু তাই নয়, আর্মি, পুলিশ, মিলিটারি, এই ধরনের যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, এই সমস্ত ডিপার্টমেন্টে তাদের কিন্তু সাফল্য লাভের একটা কিন্তু সম্ভাবনা রয়েছে। তো এই যে রবি এবং চন্দ্র, এই রবি এবং চন্দ্রের যে বিভিন্ন যোগ তৈরি হতে পারে, রবিকে নিয়ে 4টি বললাম এবং চন্দ্রকে নিয়ে 6টি বললাম, প্রায় 10টি যোগের কথা এখানে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম। রবি এবং চন্দ্র নিয়ে যদি জন্মছকের ফল আপনাকে বলতে হয়, তাহলে কিন্তু এই যোগগুলো সম্বন্ধে আপনাদের কিন্তু একটা পরিষ্কার ধারণা রাখতে হবে। এগুলো ছাড়া কিন্তু আপনি জ্যোতিষচর্চা নিয়ে খুব বেশি দূর এগোতে পারবেন না। এরপরে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, এটা আলোচনা করেই আজকের এই ভিডিওটি আমি শেষ করব। তারপরে আবার পার্ট 1 পার্ট 2 দিয়ে আবার শুরু করব। তো এটি হলো পার্ট 1 ভিডিও বলতে পারেন বিশুদ্ধ জ্যোতিষ আলোচনার ক্ষেত্রে। যেমন দেখুন, পঞ্চ মহাপুরুষ যোগ। দেখুন, পঞ্চ মহাপুরুষ বলতে এখানে 5 জন গ্রেট পার্সনের কথা বলা হয়েছে শাস্ত্রে, কিন্তু প্রকৃত অর্থে কিন্তু গ্রেট 5 জন ব্যক্তির কথা বলা নয়। দেখবেন আমাদের রাশি অনুযায়ী, রাশিতে কতগুলো তত্ত্ব রয়েছে। 5টি তত্ত্বের কথা বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। যেমন অগ্নি রাশির কথা আপনারা জানেন, অগ্নিতত্ত্ব, পৃথিবী তত্ত্ব, অগ্নি পৃথ্বী, বায়ু, বায়ুতত্ত্ব, জল, জলতত্ত্ব। আরেকটি তত্ত্ব, সেটা কিন্তু খুব কম বইতে রয়েছে। অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এই 4টি আপনারা জানেন। আরেকটি তত্ত্ব হচ্ছে আকাশ তত্ত্ব, ইথারি তত্ত্ব, যেটা বলা হচ্ছে নেচার। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডে যে মহাকাশ, ইথার, এই যে আমাদের আমরা কথা বললে পরে, যেমন রেডিওতে কথা বললে পরে ইথার তরঙ্গের মাধ্যমে যে আমরা একটা যন্ত্রের মাধ্যমে সেটা শুনতে পাই, এই ইথার তত্ত্বের কথা বলা হচ্ছে। তো এই যে 5টি তত্ত্ব, এই 5টি তত্ত্ব নিয়ে 5টি যোগ তৈরি হয়েছে। যে যোগ, সেটাকে বলা হচ্ছে পঞ্চ মহাপুরুষ যোগ। এই পঞ্চ তত্ত্ব এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। এই যে 5টি তত্ত্ব, এই 5টি তত্ত্ব কোন কোন গ্রহ দ্বারা প্রতিনিধিত্ব হচ্ছে, এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। যেমন মঙ্গল, বুধ,
শনি, শুক্র এবং জুপিটার। এই যে পঞ্চ মহাপুরুষ যোগ, এই পঞ্চ মহাপুরুষ যোগের মধ্যে কয়েকটি বিশেষ যোগ রয়েছে, যে যোগগুলো এখন আমি আপনাদের কাছে বলবো। পঞ্চ মহাপুরুষ প্রথমেই বলে দিচ্ছি, পঞ্চ শব্দের মধ্যেই পাঁচ কথাটা লুকিয়ে আছে, অর্থাৎ পাঁচটি খুব ভালো যোগ কথা আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব। যেমন হচ্ছে, আপনারা সবাই জানেন রুচক যোগ। এই যে রুচক যোগ, এই রুচক যোগ হচ্ছে পঞ্চ মহাপুরুষ যোগের মধ্যে অগ্নিতত্ত্বের উপরে ভিত্তি করে একটি যোগ। তাহলে এই যে অগ্নিতত্ত্ব, এই যোগ একজন মানুষকে একটু কি করে, তার মধ্যে অগ্নি মানে আগুন নয়, আমরা যদি আগুনকে ধরি আক্ষরিক অর্থে, তাহলে তার মধ্যে একটা ভ্যানিটি থাকবে, আত্মগরিমা থাকবে, এবং সেটা সব কিছুই থাকবে তার মধ্যে একটা গুণের জন্য। একটা লিডারশিপ তাদের মধ্যে থাকে। পাইলট হতে তারা পছন্দ করেন, ক্যাপ্টেন হতে তারা পছন্দ করেন। তো লিডারশিপ, পলিটিক্যাল ক্ষেত্রে তারা নেতৃত্ব দিতে তারা পছন্দ করেন, অর্থাৎ পিছিয়ে থেকে নয়, সাধারণ কর্মী হিসেবে নয়, একটা লিডারশিপ মেন্টালিটি এই ধরনের জাতক জাতিকার মধ্যে কিন্তু থাকে। ডেভোটি খুব আত্মত্যাগী হন, শিক্ষিত মানুষ হন, বোকাশোকা মানুষ কিন্তু তারা হন না। লেখাপড়া প্রথাগত বিদ্যাও যদি তাদের মধ্যে না থাকে, তবুও কিন্তু তাদের কাছ থেকে দেখবেন খুব ভালো ভালো এনকারেজমূলক কথাবার্তা আপনি শুনতে পাবেন। এই যে শাস্ত্র নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি, অকাল্ট সায়েন্স, অর্থাৎ অকাল্ট সায়েন্স, এই যে জ্যোতিষশাস্ত্র, তন্ত্রমন্ত্র, এই যে সায়েন্স, এটা নিয়ে পড়াশুনো করতেও তো কিন্তু তারা খুব রুচি রাখেন। এবং শুধু তাই নয়, ভালো রুচি, ভালো টেস্ট বোধ তাদের মধ্যে থাকে, এবং শুধু সর্বক্ষেত্রে তাদের মধ্যে কিন্তু জীবনে সফলতার হার 99%। সাকসেসটা তাদের জীবনে একটা খুব স্বাভাবিক ব্যাপার। দেখা গেল 10 জন বন্ধু একসঙ্গে কম্পিটিটিভ এক্সামিনেশন দিলেন, যার এই যোগ রয়েছে তার কিন্তু সবার আগে ওই পরীক্ষায় সফল হওয়ার মতো সুযোগ কিন্তু তার থাকবে। তাহলে এটা একটা হলো রুচক যোগ। এরপরে আলোচনা করব ভদ্রা যোগ। তাহলে পঞ্চ মহাপুরুষ যোগের মধ্যে এটা হলো একটা ভদ্র যোগ। এই যে অগ্নির পরে আমরা কি দেখি? পৃথ্বী। তাহলে এটা হচ্ছে পৃথ্বী তত্ত্বের একটি যোগ, ভদ্রা যোগ। যে সমস্ত জাতক জাতিকার জন্মছকে এই ভদ্রা যোগ থাকে, তাদের সাধারণত দেখবেন কি বলবো, বডি শেপ, তারা দেখবেন জিমে যেতে ভালোবাসে, বডিটাকে নিয়ে তারা, অর্থাৎ শরীরচর্চার প্রতি তাদের যথেষ্ট রুচি থাকে। এবং শুধু তাই নয়, তাদেরকে ঘিরে তাদের আত্মীয় স্বজনরা সবসময় থাকে, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন পরিবেষ্টিত হয়ে তিনি কিন্তু থাকতে ভালোবাসেন। তার পড়াশুনো, তার ঘরবাড়ি, তার কাজকর্ম সব কিছু কিন্তু একটি সিস্টেমেটিক ওয়েতে চলে, এলোমেলো নয়। আজকে ব্যায়ামে যাচ্ছেন কি কালকে যাচ্ছেন না তা নয়। এই যে শৃঙ্খলা,
এটাকে মেনটেন করে চলতে তারা কিন্তু ভীষণ পছন্দ করেন, ধর্মীয় প্রবণ হন, তাদের মধ্যে আধ্যাত্মবাদ বোধ চেতনা তাদের মধ্যে থাকে, জ্ঞানী মানুষ হন। তাহলে এটা হলো, এই ভদ্রাযোগ হলো পৃথ্বী তত্ত্বের একটি যোগ। এরপরে শশা যোগ, এসে শশা বা যাই উচ্চারণ করুন না কেন, এটা হচ্ছে অগ্নি হলো, পৃথ্বী হলো, এটা হচ্ছে বায়ু যোগ। তাহলে বায়ু তত্ত্বের একটি যোগ শশা যোগ। এই ধরনের যে জাতক জাতিকার জন্মছকে এই যোগ থাকে, তারা দেখবেন যদি তারা কাজ খোঁজেন, দেখবেন ফরেস্ট ডিপার্টমেন্ট, হিল এরিয়া, ফোর্ট, এই অঞ্চলগুলোতে তারা যদি বেড়াতেও ভালোবাসেন, এই অঞ্চলগুলো কিন্তু তাদের জন্য খুব ভালো, সুইটেবল, খুব এনজয়েবল পারসন হন, আনন্দ করতে ভালোবাসেন। এদের একটা বিশেষ গুণ কি জানেন? এরা কিন্তু অন্য লোকের, তার পাশে যারা থাকে তাদের কিন্তু দুর্বলতার জায়গাটা খুব সুন্দরভাবে তিনি ধরে ফেলতে পারেন। এটা কিন্তু একটা দারুণ গুণ। আপনি যদি আপনার অপোনেন্টের দুর্বল জায়গাটাকে ধরে ফেলতে পারেন, দেখবেন সে কিন্তু চট করে আপনাকে বিরক্ত করতে আসবে না, বা এলেও পরেও আপনি তার দুর্বল জায়গায় আঘাত দিয়ে তাকে কিন্তু কাবু করে ফেলতে পারবেন। তো এই গুণাবলী কিন্তু তাদের মধ্যে থাকে। এরপর হচ্ছে জলতত্ত্বের একটি যোগ, সেটি হলো মালব্য যোগ। এই তত্ত্বগুলো কেন বলছি? জ্যোতিষশাস্ত্রে এই অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এই যে তত্ত্ব, এই তত্ত্বের উপরে বেস করে কিন্তু অনেক কিছু বিচার নির্ভর করে। যেমন এখন এই যে মালব্য যোগ, এটি হচ্ছে জলতত্ত্বের একটি যোগ, খুব ভালো যোগ, ওয়াটারি নেচার। এই ধরনের জাতক জাতিকারা যদি ব্যবসা করে, ফুড ওরিয়েন্টেড বা লিকুইড ওরিয়েন্টেড কোনো প্রোডাক্টের বিজনেস তাদের জন্য খুব কেরিয়ার ওরিয়েন্টেড হয়। নেভি, জল পুলিশ, তো এই কাজগুলো তাদের জন্য ভালো। খেতে তারা খুব ভালোবাসে, একটু লাক্সারিয়াস লাইফ তারা কিন্তু এন্টারটেনমেন্ট করতে পছন্দ করেন। খুব ভালো হেলথ তাদের থাকে। গান বাজনা, আর্ট, লিটারেচার, সাহিত্য, বিভিন্ন ধরনের শৈল্পিক ক্রিয়াকর্মের প্রতি তাদের কিন্তু একটা রুচি থাকে। এরপরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আকাশ তত্ত্বের একটি যোগ, ইথারি নেচার যেটাকে বলা হচ্ছে, সেটা হচ্ছে হামসা যোগ। দেখবেন হামসা যোগ কী করে তৈরি হয় সেটা বলছি না, যোগের রেজাল্টটা বলছি। কেন যোগ কীভাবে তৈরি হয় বিভিন্ন জায়গায় আপনারা পেয়ে যাবেন। যদি না কেউ পেয়ে থাকেন আমাকে বলবেন, আমি আপনাদের আর একটা ভিডিও করে আলোচনা করে দেব। রেজাল্টে সাধারণত সব জায়গাতে পাওয়া যায় না। কি ধরনের ফল, যোগ সবাই জানে, কিন্তু কি ধরনের ফল হতে পারে সেটা কিন্তু জানা ভীষণ রকমের জরুরি। এই যে হামসা যোগ অনেকটা তাদের ক্যারেক্টার থেকে রাজহাঁসের মতো। রাজহাঁসের ক্যারেক্টারটা খুব ভালো করে দেখবেন। তাদের মধ্যে শক্তি যেমন থাকে, পিউরিটি তেমন থাকে, খাঁটিত্ব, স্ট্রেংথ এবং সততা। প্রত্যেকটা মানুষকে তারা কিন্তু রেসপেক্ট করেন। ভীষণ রকমের উচ্চাকাঙ্ক্ষা তাদের মধ্যে থাকে। রাজা হওয়ার স্বপ্ন তাদের মনের মধ্যে থাকে। খুব আরামপ্রিয় মানুষ হন এবং টোটাল লাইফটা কিন্তু আনন্দে তারা কিন্তু কাটাতে চান। এবং শুধু তাই নয়, ভালো বক্তা,
কারো জন্মছকে যদি হামসা যোগ থাকে দেখবেন অন্যদের তুলনায় তারা কিন্তু স্কুল কলেজে তারা যদি টিচার হন তাহলে ভালো স্পিচ দিতে পারবেন। পলিটিক্যাল কেরিয়ার যদি ওরিয়েন্টেড তাদের হয়, পলিটিক্যাল কর্মী হন, তাহলে দেখবেন তারা খুব রাজনৈতিক বক্তৃতা তারা কিন্তু ভালো দিতে পারবেন। তাহলে এতক্ষণ ধরে আমি আপনাদের সঙ্গে 5টি তত্ত্ব এবং এই 5টি তত্ত্বের উপরে ভিত্তি করে কি কি ধরনের যোগ হতে পারে এবং রবি এবং চন্দ্রকে কেন্দ্র করে কি ধরনের যোগ হয়, যেটা আমাদের জানা ভীষণ রকমের দরকার। কারণ হচ্ছে একটি জন্মছক যদি আমরা বিচার করতে যাই তখন যেমন রবিকে খুব ভালো করে জানতে হবে, কেন রবি হচ্ছে আত্মার কারক, জীবনী শক্তির কারক। চন্দ্র আমাদের মাতৃত্বের কারক, আমাদের মনের কারক। তাহলে এবং 5টি যে তত্ত্ব, এই 5টি তত্ত্বের মধ্যেই কিন্তু সমস্ত মানুষ রয়েছে। অগ্নি, পৃথ্বী, বায়ু, জল এবং আকাশ তত্ত্বের কথা যে বললাম, তাহলে এই 5টি তত্ত্বের বাইরে কিন্তু কোনো মানুষ বা কোনো মানুষের ক্যারেক্টার কিন্তু থাকতে পারে না। তাহলে এই যে জ্যোতিষ চর্চার ক্ষেত্রে এই যে ভিত্তি রবিচন্দ্র এবং এই যে 5টি তত্ত্ব, এটা আমাদের কিন্তু খুব ভালো করে এই বিষয়ে ধারণা লাভ করা চাই। তাই আজকে আমি আপনাদের সঙ্গে দেখলাম যে এই বিষয়টি আলোচনা করা কিন্তু খুব দরকার। আজকে এখানেই রাখছি, নাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। পরের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আবার আসব, আবার দেখা হবে, আবার কিছু কথা হবে। এখনও যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি একটু করবেন, আর কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন। আজকে এখানেই রাখছি।